ডক্টর ইউনূস তার মেয়ে এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন মিলে ২৫ বছর ক্ষমতায় থাকার মাস্টার প্ল্যান করেছে। তো এই পাবলিক রিলেশন আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে জামাতে আমিরে জামাত নাম্বার 1। আপনাকে ডাকলে যাবেন? ঠিক কি বুঝতে পারছেন কেন ইনভাইট করা হয়নি? আর এই যে ইনভাইট করা হলো না, আপনাদের কি মন একটু খারাপ কিনা একটু শুনি। মানে দেখা গেল একজন আরেকজনকে কাফের বলা, একসাথে তারা বেহেশতে যাবে না, মানে মরে গেল তারা একসাথে বেসতে যাবে না, এমনকি এক কবরও তারা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিএনপির লোকেরাই তাকে শিখিয়ে দিয়েছে, ঠিক আছে তোমরা এইভাবে বলো, আমরা তোমাদের সঙ্গে আছি। তো এরকম হতে পারে মানে রাজনীতি। এবং এদের যে ভাবসাব দেখছি এটা তো আমাদেরকে ডেকে জিজ্ঞাসাই করে না। আগের যারা আওয়ামী লীগের ছিল তারা তো একটু ধাওয়া ঠাওয়া দিত, মাঝে মধ্যে আমাদের একটু জেলে নিত, আবার জেল থেকে বের করতো। এরা তো মানে আমরা যা আছি জেলে নেওয়ার উপযুক্ত, এরকমই তো আমাদেরকে পাত্তা টাত্তা দিচ্ছে না। তো এই ছেলেদের প্রতি যদি কারো রাগ থাকে তাদেরকে ওরকম একটা জায়গার মধ্যে নিয়ে আচ্ছা মতো একটা ডলা দিয়ে দেওয়া, যে ঠিক আছে খুব বেশি চ্যাং ব্যাং করছো, লাফাচ্ছ, এখন দেখো। এবং মানুষের চরিত্র হলো ভয়, কিন্তু যাকে বলা হয় অনেকটা ভাইরাসের মতো। আপনি যদি একবার জীবনের কোথাও ভয় পেয়ে যান, পরবর্তীতে আপনার কখনো সাহসী হতে পারবেন না। যে যখন তাদেরকে ওই যে সেনাবাহিনীর যে আর্মার ভেহিকেলগুলো আছে, যেটাকে এপিসি বলা হয়, আমরা সাধারণত এগুলোকে ট্যাঙ্ক বলি, মানে সাধারণ ভাষায় বোঝানোর জন্য, যদি এগুলো ট্যাঙ্ক না। তো ওগুলো একটা ভিতরে যে বসার জায়গা খুবই নিকৃষ্ট, আনকমফোর্ট এবং একটা ডেঞ্জার জোন। ভিতরে যদি আপনি তাদের সিট প্ল্যানগুলো দেখেন, তো ওর মধ্যে যেইভাবে তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে ঢোকানো হয়েছে, আমার কাছে এই দৃশ্যটা খুব স্বাভাবিকভাবে মনে হয়নি। মানে যারা গেছে তারা বের হয়েছে, আবার যখন কেউ ওখানে বোধহয় হাসনাত ঢুকতে চাচ্ছিল না, তাকে একজনের ধাক্কা দিচ্ছে পিছন থেকে, যে ঢুকো মিয়া তাড়াতাড়ি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। দুজনকে অশেষ ধন্যবাদ। আমি আলোচনা শুরু করার আগে একটু মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসতে চাই, একটু শুনি যে আপনাদেরকে তো জামাতের যে সমাবেশ হলো, এত দলকে এখানে ইনভাইট করা হয়েছে, আপনাদের আমরা জানি বিএনপিকে ইনভাইট করা হয়নি বা আপনাদেরকেও এবি পার্টিকেও ইনভাইট করা হয়নি। ঠিক কি বুঝতে পারছেন কেন ইনভাইট করা হয়নি? আর এই যে ইনভাইট করা হলো না, আপনাদের কি মন একটু খারাপ কিনা একটু শুনি। ধন্যবাদ জেসিন। রনি ভাই আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে একটা কার অনুষ্ঠানে কাকে ইনভাইট করা হবে না হবে, এটা তো তাদের একটা দলীয় বিবেচনার বিষয়। আমি এটাতে মোটেও ব্যথিত না, বরং আমি খুশি। নানা কারণে খুশি। যে একটা বিষয় হচ্ছে যে, কারণ আমাদের দল করার পর থেকে আমাকে কেন্দ্র করে এই ধরনের একটা প্রচারণা, নানা ধরনের কথা সবসময় শুনতে হয়েছে। তো আমরা সবসময় বলেছি যে দেখেন, আমি ব্যক্তিগতভাবে একটা দলের সাথে ছিলাম, সেখান থেকে আমি বহিষ্কার হয়ে বেরিয়ে এসে আমি নতুন দল করেছি, এটা পুরনো কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না। তো এটাও তার একটা উদাহরণ। যে এবং জামাতকে মনে হয় সাংবাদিকেরা কেউ জিজ্ঞেস করেছিল যে এবি পার্টিকে কেন দাওয়াত দেওয়া হয়নি। ওখানে কিন্তু বলেছে যে, বিশেষ করে আমার কথা উল্লেখ করে বলেছে যে উনি জামাতের ব্যাপারে অনেক সমালোচনা করেন, ফলে আমাদের কর্মীরা তারপর ক্ষুব্ধ আছে, যদি তাকে ইনভাইট করা হয় তাহলে এখানে একটা সিচুয়েশন হতে পারে। তো এই সরল ব্যাখ্যাটা আমার কাছে ভালো লেগেছে। কারণ লেগেছে যে সমালোচনার যে মানে সমালোচনা সহ্য করার যে জায়গাটায়, আমরা মনে করি না যে সমালোচনা আমরা সবাই সহ্য করতে পারি কিনা। আসলে সমালোচনা আমরা সবাই সহ্য করতে পারি না। কারণ একটা হচ্ছে নিন্দা করা, একটা হচ্ছে কুৎসা রটনা করা, একটা হচ্ছে সমালোচনা, সব কিন্তু এক না। এনিওয়ে, আমি যেটা মনে করি যে, আমি আপনাকে বলি যে আমরা কিন্তু এই বিভেদটা চাই না। আমরা চাই যে সবাই সবার সাথে মিলেমিশে থাকুক, এবং যার যার আদর্শের জায়গায় রাজনৈতিক বক্তব্য তো আলাদা থাকবেই। তো সেই জায়গা থেকে তো আমরা এই যে আপনি বলছেন যে পলিটিক্যাল কালচার যাতে চেঞ্জ হয়, সেই কথাটা আমরা বলে আসছি যে 5 আগস্টের পরবর্তীতে আমরা এরকম রাজনীতি দেখতে চাই, যে সহনশীলতার রাজনীতি। তাহলে কি জামাতের নেতাকর্মীদের সেই দিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হচ্ছে? যে আপনি শুধুমাত্র আপনি সমালোচনা করেন বলে আপনাকে ইনভাইট করা হলো না? কারণ এখানে পিআর প্রশ্নে যদি হয় যে যারা পিআরের ব্যাপারে ঐকমত পোষণ করছে তাদেরকে এখানে ইনভাইট করা হবে, তাহলে তো পিআরের দাবি এবি পার্টিরও আছে। সেই জায়গা থেকে আপনার ইনভাইটেশন পাওয়ার, পিআরের দাবি তো আরো অনেকের আছে, তাদেরকেও কিন্তু জামাত ইনভাইট করেছে, তারা কিন্তু আবার যায় নাই। যেমন ধরুন সিপিবি পিআরের পক্ষে, তারপরে গণতন্ত্র মঞ্চের অনেকগুলো দল পিআরের পক্ষে, তারা কিন্তু কেউ জামাতের সমাবেশে যায় না। যায় নাই সেটা আরেকটা প্রসঙ্গ, কিন্তু সেটাও তো এক ধরনের ঐকমত্যের জায়গায় একটা সমস্যা, যে আপনাকে দাওয়াত দিলাম তারপর আপনি গেলেন না কেন। এখন তো একটা জবাব থাকতে পারবে কেন যায় না। যাই হোক, আমি যেটা বলি, 2023 সালে আমাদের একটা ইফতার মাহফিল হয়েছিল রমজানে। তো আমরা তখন জামাতকে ইনভাইট করেছিলাম। ইনভাইট করতে গিয়ে দেখলাম যে একই দিনে জামাতও একটা ইফতার মাহফিল দিয়েছে। তো ইনভাইট করার সময় জামাত আমাদেরকে বললো যে আমাদের তো একই দিনে ইফতার, কারণ আমরাও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। ঠিক আছে, তো আমরা চিন্তা করলাম যে আমাদেরকে যেহেতু দাওয়াত দিয়েছে, ডাক্তার শহীদ সাহেব নিজেই আমাকে দাওয়াত দিয়েছে ফোন করে।
তো তখন আমরা কিন্তু আমাদের দুইজন সিনিয়র নেতাকে আমাদের ইফতার মাহফিল থেকে কিছুটা এক্সক্লুড করে ওনাদেরকে আমরা পাঠিয়েছি সেখানে। সেখানে যা পাঠার পরে সম্ভবত হোটেল সোনারগাঁয়ে ওনাদেরকে কিন্তু খুব ভালোভাবে রিসিভও করেছেন ওনারা। তা আমরা অ্যাজ ওয়েল এজ আমরা কিন্তু এরপরে আরো 2টা প্রোগ্রামে, কিন্তু জামাতের কোনো প্রতিনিধি কিন্তু আমাদের ইফতার মাহফিল আসে নাই। এরপরে আমরা কিন্তু 2টা প্রোগ্রামে জামাতকে দাওয়াত দিয়েছি, ইফতার মাহফিলেও দাওয়াত দিয়েছি, আমাদের কাউন্সিলেও আমরা দাওয়াত দিয়েছি, কিন্তু ওনারা 2 প্রোগ্রামে ওনারা আসেন নাই। এবং আমরা বাইদা ভাই শুনতে পেয়েছি যে ওনারা আমাদের কোনো প্রোগ্রামে আসবেন না, এটা ওনাদের দলীয় সিদ্ধান্ত। ফলে এর পরের বারে আমাদের যে বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল, 5ম বর্ষপূর্তির অনুষ্ঠানে আমরা আর জামাতকে ইনভাইট করি নাই। তো এটার কারণে হতে পারে যে জামাত মনে করেছে যে যেহেতু আমাদের সাথে তাদের একটা বিরোধ, ব্যক্তিগত হোক যে কোনো ফর্মে হোক, তার দাওয়াত দেয় নাই। আমি এটাকে খুব মনে করি না, কারণ আজকে দেয় নাই, হয়তো আরেকদিন দিবে। আজকে জামাত, কারণ জামাত তো ফ্ল্যাকচুয়েট করতেছে বিভিন্ন ইস্যুতে। যেমন দেখেন বিএনপিকে দাওয়াত দেয় নাই, আবার যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা শফিক সাহেবকে দেখতে গিয়েছেন, তখন কিন্তু জামাতের লোকরা আবার বিএনপির প্রশংসা পঞ্চমুখ হয়েছে, উৎসাহ দিয়েছে। এবং মির্জা ফখরুল সাহেবের এটাই কিন্তু এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে গেছে যে মির্জা ফখরুল সাহেবরা একটা নতুন ট্রেন্ড স্থাপন করেছেন, যে দাওয়াত নেওয়ার যাওয়ার পরেও কিন্তু করেছেন। আমিও কিন্তু ফোন করে জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি এবং সুন্দরভাবে ওনারা রিপ্লাই করেছেন। দেখেন, রাজনীতিতে তো শেষ কথা নাই, এইভাবেই রাজনীতির জায়গাগুলো আবর্তিত হয়। এবং আমরা মনে করি যে এই বিভেদটা আসলে কাটাতে হবে। আমাদের মতাদর্শিক পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ঐক্যের জায়গা থেকে আমাদের ঐক্য কতটুকু আসলে আছে বা দেখছেন সেই বিষয়টা একটু শুনবো। আমি গোলাম মাওলা রনি, আমি প্রথমে আপনার কাছে একটু শুনে নিই যে ইসলামিক দলগুলো যে জোট করছে এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আপাতত তাদের মধ্যে যে ঐক্য দেখা যাচ্ছে, লং টার্মে আসলে এই ঐক্যটা থাকবে না। একটু থাকবে না যে তাদের মধ্যে প্রথম সমস্যা হলো আকীদাগত সমস্যা। তারা দীর্ঘদিন ধরে যে ধর্মকর্মগুলো করে আসছে এবং সেই ধর্মকর্মের উপরে তাদের একটা কমিউনিটি গড়ে উঠেছে, ভক্ত মুরিদান, কর্মী সমর্থক, এবং সেই ধর্মকর্ম কেন্দ্রিক তাদের একটা ইকোনমিক সিস্টেম গড়ে উঠেছে। চরমনায়ের দরবার যেভাবে চলে, তাদের মাদ্রাসা যেভাবে চলে, ঠিক ওইভাবে জামাতের মাদ্রাসাগুলো ওইভাবে চলে না। এদের টোটাল যে কমার্শিয়াল ফিজিবিলিটি ডিফারেন্ট। তো এগুলো নিয়ে উভয় দলগুলো আজকে নয়, তাদের মধ্যে মোর দ্যান অর্ধ শতাব্দীর বিরোধ রয়েছে। তো এতগুলো বিরোধ রেখে এবং তারা ইতিপূর্বে মানে দেখা গেল একজন আরেকজনকে কাফের বলা, একসাথে তারা বেহেশতে যাবে না, মানে মরে গেলেও তারা একসাথে বেহেশতে যাবে না, এমনকি এক কবরও তারা যাবে না, এইরকম তাদের মধ্যে বিভিন্ন সময় বাহাস হয়েছে। তো সেখানে একটা রাজনৈতিক গোলকে কেন্দ্র করে, রাজনৈতিক পদপদবীকে, রাজনৈতিক লাভ, লালসা, কামনা, বাসনা, এগুলোকে সামনে নিয়ে তাদের ওই যে পুরনো বিরোধ, সেই বিরোধকে ধামাচাপা দিয়ে তারা যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, এটা মূলত পুরনো বিরোধকে আরও যে কোনো দুর্বল মুহূর্তে আরও সংঘাতের দিকে নিয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে কি, যে একে তো আওয়ামী লীগ নেই, এটার একটা বিরাট শূন্যতা, এই শূন্যতাটা পূর্ণ করতে হবে। আর দ্বিতীয়ত আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি যেভাবে প্রথম একেবারে সেই আগস্ট থেকে ধরুন এপ্রিল পর্যন্ত, এই মাসে 2025-এর এপ্রিল পর্যন্ত তারা ম্যাটিকুলাসলি শহর বন্দর গ্রামে যেভাবে তাদের প্রভুত্ব, আধিপত্য, কর্তৃত্ব তারা কায়েম করেছিল, ইসলামী দলগুলো বা যারা সংগ্রাম করেছে, ইভেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা অনেকগুলো প্রবলেম দেখছিল। ফার্স্ট থিং হলো যে এরা যেভাবে সব কিছু দখল করে রেখেছে, তাতে তো যদি নর্মাল ইলেকশন হয়, তাতে 280টা সিট এমনি পেয়ে যাবে। এবং এদের যে ভাবসাব দেখছি, এরা তো আমাদেরকে ডেকে জিজ্ঞাসাই করে না। আগের যারা আওয়ামী লীগের ছিল তারা তো একটু ধাওয়া ঠাওয়া দিত, মাঝে মধ্যে আমাদের একটু জেলে নিত, আবার জেল থেকে বের করতো। এরা তো মানে আমরা যা আছি জেলে নেওয়ার উপযুক্ত, এরকমই তো আমাদেরকে পাত্তা টাত্তা দিচ্ছে না। তো ফলে কি হলো, তাদের একটা অভিমান, তাদের একটা কষ্ট। এই কারণে দেখেন যে আপ টু এপ্রিল পর্যন্ত জামাতের সঙ্গে বিএনপির কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। চরমনাইয়ের পীর সাহেবের সঙ্গে তাদের শুধু মানে ভালো সম্পর্ক না, একটা বোধ হয় যে দ্বিপাক্ষিক চুক্তিও হয়েছিল, তাদের মধ্যে পারস্পরিক সমঝোতামূলক একটা স্বাক্ষর হয়েছিল। তারপরে নুরুল হক নুরু যে আছে, তাকে তো নমিনেশনই দেওয়া হবে, এভাবে তাকে একটা মানে গ্যারান্টি দেওয়া হলো, তার দল থেকে 3 জনকে নমিনেশন দেওয়া হবে। মানে বিএনপি যথাসম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ব্যাপার হলো যে বিএনপির যে মাঠের রাজনীতিটা বিএনপির কেন্দ্রীয় কমান্ডের হাতে থাকেনি শেষ পর্যন্ত, এবং এখন একেবারেই নেই।
যেটা ইসলামিক দলগুলোকে একেবারে বেইজ্জতি করে দিয়েছে। জামাতের জোটে গেল আর কি, দেখলাম আমরা। হ্যাঁ, এখন সবাই মনে করছে যে জামাত, বিশেষ করে মিস্টার শফিক যিনি আছেন আমিরে জামাত, ওনার পিয়ারটা খুব চমৎকার। যেটা আগে যারা ছিল, মানে এই মুহূর্তে মনে হয় যে দলের চিফ হিসেবে মঞ্জুর সাহেবের দল হয়তো জামাতের মতো তো বড় না, এখন তারও একটা ভালো পিয়ার আছে। হি ক্যান মেক এ গুড কমিউনিকেশন, পাবলিক রিলেশন। তো এই পাবলিক রিলেশন আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে জামাতে আমিরে জামাত নাম্বার 1। আপনাকে ডাকলে যাবেন না, ডাকার জন্য নয়, মানে আমি প্রথমত আমি বলি যে আমি এত অগুরুত্বপূর্ণ, আমি ডাকার মতো কোনো দলেরই ডাকার পর্যায়ে নাই। ইভেন ওনার দল থেকে যে আমাকে ডাকবে আমার অতটুকু ওজন নাই। আমার শুধুমাত্র যে আপনাদের টকশোতে এসে মানুষের ডাকে, মাঝে যে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলি, এই জন্য টকশো কাঁপানোর জন্য আমার এই পর্যন্তই আমার আছে। মাঝে মধ্যে যে পত্রিকায় সপ্তাহে লেখালেখি করি, এই এতটুকু পর্যন্ত। কিন্তু আপনি তো আমাকে একটি আলোচনায় বলেছিলেন যে আপনার এলাকায় আপনি স্বতন্ত্র ইলেকশন করলেও বিজয়ী হবেন। তো রাজনৈতিক দলগুলোতে এরকম প্রার্থী খুঁজে, এরকম প্রার্থীকে ডাকে না, এটা আমি বলি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কথাটা যদি বলে থাকি, যে সময় বলেছি, সকালের ওয়াজ বিকেলবেলা পরিবর্তন হয়ে যায়। আমাদের দেশে যারা আমাদের দেশে রাজনীতি করে, একেবারে যে লোক মেম্বারই ইলেকশন করতে পারবে না, ওরও একটা বিশ্বাস থাকে যে সে বিপুল ভোটে এমপি হতে পারবে। এবং যে লোক এমপি হতে পারবে না, ওর একটা ধারণা থাকে আমি মন্ত্রী হলে ফাটাই ফেলবো, এমনভাবে মন্ত্রণালয় চালাবো, 20টা মন্ত্রী যা করতে না পারবে আমি একা করতে পারবো। তারপরে সে মন্ত্রী আসনে বসে সে সারাদিন চিন্তা করে প্রধানমন্ত্রী কি করে, একটা দেশ চলতে পারে। এই যে ধরেন মানুষের যে একটা চিন্তা চেতনা, এই চেতনা থেকে কিন্তু সে রাজনীতির পিছনে সারা জীবন যায়। আমাদের ওই ধরেন গ্রামে একটা মেম্বার ইলেকশন করতেছে বা করবে, সেও ওখানে বসে বসে চিন্তা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কাজটা করতেছে কি, তার কি উচিত না আমার কাছ থেকে একটু পরামর্শ নেওয়া? আমি এত অভিজ্ঞতা নিয়ে এখানে বসে আছি, এই দেশ কিভাবে চালাবে এটা তো ডক্টর ইউনূস আমার কাছে জানা উচিত। তো ওই রকম প্রত্যেকটা রাজনীতিবিদদেরই একটা নিজস্ব স্যাটিসফ্যাকশন থাকে। না হলে ঘর সংসার স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আপনি সারা জীবন এই রাজনীতির পিছনে কেউ ছুটতে পারে না। তো ওই বিষয়টা রাজনীতিবিদরা ইলিউশনের মধ্যে থাকে, সবসময় যা বলে মিন করে না। না, ওটা ইলিউশনটা সবসময় একটা স্বপ্ন থাকে, মিন থাকে যেভাবে আপনি কথা বলেন না। গোপালগঞ্জ প্রসঙ্গে আসতে চাই। জানেন যে আজকে 4টি হত্যা মামলা হয়েছে, এটা 4 দিন পরে হলো আর কি, এবং আসামি 6000। মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে শুনতে চাই, আপনি জানেন যে চিরুনি অভিযান চলছে এবং সেখানে 9 জন শিশু গ্রেফতার হয়েছে, এবং এই শিশু গ্রেফতার নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি। যদিও আমি প্রেস সচিব আজকে বলেছেন যে এটা ঠিক এই 9 জনকে যে গ্রেফতার করা হয়েছে তারা ওখানে উপস্থিত ছিলেন। আপনার বক্তব্য শুনে যে আপনি কিভাবে। গোপালগঞ্জ ইস্যুটা তো গভর্নমেন্টের একটা মানে কম্বাইন্ড ফেলিওর। আমি যেটা বলবো, প্রথম কথা হচ্ছে আপনি এখন চিরুনি অভিযান চালাচ্ছেন কেন? আপনি যখন গোপালগঞ্জে একটা ক্লেশ দেখা দিয়েছে, যখন সেখানে এনসিপি একটা প্রোগ্রাম থ্রো করার সাথে সাথে কিন্তু একটা কাউন্টার মানে প্রোগ্রামও তারা দিয়েছে, এবং এর প্রেক্ষিতে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আপনার বঙ্গবন্ধুর মাজার বা শেখ মুজিবের মাজারে আঘাত করা হবে ইত্যাদি এক ধরনের। তো এগুলো তো ধরেন গোয়েন্দা তথ্য, তো এগুলো তো অবশ্যই জানা উচিত ছিল, এবং জানার প্রেক্ষিতে দেখেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রিকশন নেওয়া হয় নাই। আমি স্পেশালি বলবো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের কথা। আমরা সাধারণত যেটা জানি যে যখন কোথাও এ ধরনের একটা পরিস্থিতি হয়, ডিআইজি অথবা এসপি স্পেশাল পুলিশই হেল্প চান, মানে হেডকোয়ার্টারে পুলিশের কিছু রিজার্ভ ফোর্স আছে যারা এই ধরনের দাঙ্গা মোকাবেলা বা ক্রাইসিস মোকাবেলায় তারা রিজার্ভ ফোর্স থাকে। তো তাহলে ওখানকার এসপি কি এটা গেস করতে পেরেছিলেন, বা ডিআইজি সাহেব করেছিলেন কি না, বা তার উপর আইজি সাহেবের দায়িত্ব বর্তায় এবং তারও উপরে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। সেনাবাহিনী তো দেখতে আছে এখন দেখেন, এখানে কিন্তু সেনাবাহিনীও কিন্তু মানে ইয়াতে আছে, ওটা কি বলে ফিল্ডে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন যে কাজটা হচ্ছে, আমি যেটা বুঝতে চাই, মানে একটার পর একটা, অনেকে বলেন যে এনসিপি ওখানে কর্মসূচি দিল কেন, মানে হোয়াটস রং? এনসিপি তার কর্মসূচি দিতে পারবে না? গোপালগঞ্জ কি বাংলা থেকে আলাদা? তারা একটা কর্মসূচি দিয়েছে, ঠিক আছে, তাদের রাজনৈতিক বিবেচনায় সেটা আলাদা ধরবে, তারা দিয়ে ঠিক করেছে কিনা ভুল করেছে কিনা এটা হতে পারে, কিন্তু রাইটসের জায়গায় আমি প্রশ্ন তুলতে পারি না, রাজনৈতিক কৌশলের জায়গায় প্রশ্ন তুলতে পারি, রাজনৈতিক কৌশলগতভাবে ঠিক হয়েছে কিনা। এখন দেখেন এনসিপিকেই বলতে হচ্ছে যে পুলিশি নির্যাতন হচ্ছে, জনগণের কথা বলতে, তাদেরকে এখন এটার বিপক্ষে দাঁড়াতে হচ্ছে। আজকে আমি দেখলাম যে বিএনপি স্ট্রংলি সেখানে কথা বলেছে, এবং নিঃসন্দেহে যে শিশু গ্রেফতার, গণগ্রেফতার, গণমামলা, এইটা তো আমরা চাই না, ঠিক আছে। তো এখন
যে জায়গাটা যে দাঁড়াচ্ছে যে গভর্নমেন্টের এই ফেলিউরের কারণে আলটিমেটলি কি হচ্ছে, আওয়ামী লীগ একটা ভুল রাজনীতি করেছে সেখানে। আওয়ামী লীগ তো অল অ্যালং ভুল রাজনীতি করার কারণেই গণ অভ্যুত্থানের মুখোমুখি তাকে হতে হয়েছে। তো সেই ভুল রাজনীতির খেসারত কেন গোপালগঞ্জের সাধারণ জনগণকে দিতে হবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা করা হচ্ছে, এটাতে কিন্তু আবার ইনডিরেক্টলি আওয়ামী লীগকেই সুবিধা দেওয়া হচ্ছে। কেন? কারণ আওয়ামী লীগ ওই রাজনীতিটা আবার করতে পারবে। গোপালগঞ্জ আওয়ামী লীগ তারা নির্যাতিত, এই ধরনের একটা সুবিধা নিতে পারবে। দেখেন, রাজনীতিতে রক্ত এবং লাশ সবসময় খুবই সেন্সিটিভ জায়গা। এই যে সেখানে 4টা বা 5টা লাশ পড়লো, এই যে সেখানে একটা ব্লাড শেড হলো, এবং এই জায়গাটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমাদেরকে এই দায়টা নিতে হবে। আমরা যেভাবে এই যে বিশেষ করে যে এই ঘটনার দায়টা কার হাতে, কার উপরে দেবেন? যে এখন তো আসলে আলটিমেটলি আওয়ামী লীগ একটা অস্ত্র পেয়ে গেল। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ধরনের তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে 5 জন নিহত হলো। এর একদম আপনি যদি ক্রোনোলজিক্যালি দায় ধরেন, 1 নাম্বার দায় আমি দেব আওয়ামী লীগকে। তা তো অবশ্যই, কারণ আওয়ামী লীগ এই ধরনের একটা সন্ত্রাসী কর্মসূচি দিল, আরেকজনের সমাবেশ বাধা দেয়া এবং তাদের জন্য বোমা মারা। আমাদের এখানে কিন্তু অনেক বাকযুদ্ধ হচ্ছে, কিন্তু কারো সমাবেশ বোমা মেরে উড়িয়ে দেওয়ার আওয়ামী লীগের তো এখন সেটা করার, সেটা একটা উস্কানিমূলক কাজ। যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণক্ষোভ মানুষের বিরাজ করছে এখনো, 1 নাম্বার দায় এটা পুরো আওয়ামী লীগের। 2 নাম্বার দায় হচ্ছে সরকারের, এবং সরকারের মধ্যে স্পেসিফিক্যালি এটা পুলিশের একটা ফেলিওর, যে তারা এই জায়গাটা যদি আগেই তারা যদি নিয়ন্ত্রণটা করে নিতে পারতো। এবং আওয়ামী লীগের সাথে আমরা সাধারণত দেখি কি, আমরা যখন কোথাও একটা ট্রাসেল হয় তখন অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে 2 পক্ষের সাথে কথা বলে। আওয়ামী লীগকে যদি বলতো ঠিক আছে তোমরা প্রতিবাদ করো, তোমাদের প্রতিবাদ সমাবেশ ওখানে হবে, এই জায়গায় এনসিপি সমাবেশ করবে, এই ধরনের ঘটনা বহু ঘটেছে না? কি বলেন রনি ভাই, এই ধরনের ঘটনা হয়েছে না? 2 পক্ষকে 2 জায়গায় সরিয়ে দিবে, সেখানে আপনি পরে যাইয়া এপিসি নিয়ে ওদেরকে উদ্ধার করতেছেন, পরে গিয়ে আর্মি গোলাগুলি করতেছে। কেন আপনি আগে গিয়ে এই ধরনের পজিশনটা নিলেন না? এবং গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গাটাই আমি মনে করি আওয়ামী লীগের দায় তো আওয়ামী লীগকে নিতেই হবে। আওয়ামী লীগের দায়ের কারণেই তো আজকে আমরা এখানে এসেছি। সেকেন্ডলি এটা সরকারকে দায় নিতে হবে। এনসিপি তার রাজনৈতিক কৌশল আকারে সে দায়টা সে হিসাব করবে যে রাজনৈতিক কৌশল আকারে তার জন্য এটা সঠিক হয়েছে কিনা, সেটা ছিল কিনা। গোলাম মাওলা রনি, আপনার মন্তব্য শুনতে চাই ঠিক একই বিষয়ে। আমি ওনার সাথে দ্বিমত করি। প্রথমত আওয়ামী লীগ তো এখন বলতে গেলে সেমি নিষিদ্ধ দল। মূল দলের নাম আছে কিন্তু তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এই রাষ্ট্রকে অ্যাশুট করতে হবে, নিশ্চয়তা দিতে হবে যে তারা কোনো কর্মকাণ্ড করতে পারবে না। তো তারা যেটা বাস্তবায়ন করতে পারবে না, তারা কেন সেটাকে নিষিদ্ধ করতে যাবে বা তাদের কর্মকাণ্ড স্থগিত করা যাবে? তাহলে সেক্ষেত্রে এনসিপির কথা আমরা একেবারে বাদ দিলাম, এখানে আনলাম না। ফার্স্ট থিং হলো যে একটা দল, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো যখন এই নিষিদ্ধ একটা কর্মকাণ্ড সেখানে ধূমায়িত হচ্ছে, তাকে রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে প্রতিহত করবার, সেখানে এনসিপি গেল, এবি পার্টি গেল, রনি গেল না কে গেল, ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো রাষ্ট্র অ্যাশুট করেছে যেখানে কোনো আওয়ামী লীগ নেই, কোনো ছাত্রলীগ নেই, এটা তো রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এখন সেখানে যখন তাদের তৎপরতা দেখা গেল, তাহলে রাষ্ট্র ফেল করেছে সেখানে, এই দায়িত্ব তো তাদেরকে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যখন সে দেখলো যে রাষ্ট্র আমি পারছি না, তারা নৌবাহিনী নিল, তারা মিলিটারি নিল, তারা পুলিশ নিল, আচ্ছা এখন বাকি রইল কি? বিমান বাহিনী তো নিতে পারতো সেখানে এই কাজ করার জন্য, যে ঠিক আছে এখানে একটা যুদ্ধ অবস্থা চলছে, রাষ্ট্র সেখানে পারছে না। এখানে ফার্স্ট থিং হলো আওয়ামী লীগ ফ্যাক্টর না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারা। এখন তাদের বলতে হবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা কুলাতে পারতেছি না, সো উই শুড উইথড্র, তাদের কাজ করতে সুযোগ দেওয়া উচিত, অথবা আমরা সর্বশক্তি নিয়োগ করব, বাংলাদেশে আওয়ামী লীগের নাম থাকবে না। দিস ইজ 1। সেকেন্ড থিং হলো এখানে মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসাবে বাহিনীগুলোর নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী। অর্থাৎ যখনই সেনাবাহিনী সুপ্রিম পার্টি হিসাবে, সুপ্রিম স্টেক হোল্ডার হিসাবে কোনো একটা মাঠে থাকে, ওখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, বিজিবি থেকে শুরু করে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সেনাবাহিনীর কর্তৃত্বে চলে যায়। এটা একটা ট্রেডিশন। তো ওখানে সেনাবাহিনী যে সকল কর্মকর্তা ছিলেন, তাদের ডিজিএফআই আছে, সেনা গোয়েন্দা আছে, ওখানে যারা আছেন নিঃসন্দেহে একজন লেফটেন্যান্ট কর্নেল জেলার দায়িত্বে আছেন বা একজন কর্নেল দায়িত্বে আছেন, ওখানে একজন এরিয়া কমান্ডার আছেন, হি ইজ এ মেজর জেনারেল। তো এই যে টোটাল যে বিষয়টা এখানে এত কিছু হচ্ছে, অর্থাৎ 4 জন খুন অসমর্থিত সূত্রে, ইট ইজ মোর দ্যান 10 বেসরকারিভাবে 10 জনের বেশি হতাহতের কথা বলা হচ্ছে। এত বড় একটা ঘটনা, সেখানে এই যে আমাদের গোয়েন্দা সংস্থা যাদের পিছনে আমাদের শ্রম এবং অর্থের
শত শত কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা আমরা বছরে দরিদ্র জনগণ ট্যাক্স দিয়ে তাদেরকে পে করি। তো সেখানে সরকারকে এই যারা মাঠে যারা ছিলেন তাদের বলা উচিত ছিল যে এখানে এমন কিছু হচ্ছে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারছি না, অথবা এখানে এমন কিছু হচ্ছে আমাদের এই কাজগুলো করা উচিত। আমার কাছে মনে হচ্ছে যে ওখানে এনসিপি যারা গেছে তাদের জন্য একটা মৃত্যুকূপ তৈরি করা হয়েছিল, জাস্ট মানে একটা মৃত্যুকূপ, এবং তারা গিয়ে ওই মৃত্যুকূপের মধ্যে পড়েছে। আমার মনে হয় যে মুজিবুর রহমান মঞ্জু ঠিক এই কথাটাই বলেন যে সরকার তো দায় এড়াতে পারে না। আপনি তো তাই বলছেন। না না, শুধু দায় এড়াতে পারে না, সরকার এখানে দায়ী। এখানে সরকার যদি এই কথার পরে যেটা দেখেন, এনসিপিকে বলা হয় যেটা একটা কিংস পার্টি। আমার বক্তব্যটা হলো যে ওখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে 3 থেকে 4টি গ্রুপ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এর মধ্যে দেশি চক্রান্ত থাকতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধ পক্ষ, তাকে একটা ফ্রন্ট লাইনে ফেলে দেওয়ার জন্য। বিদেশি একটা চক্রান্ত থাকতে পারে, সেনাবাহিনীকে সরাসরি, আজকে যে সেনাবাহিনীর বিরুদ্ধে বলা হচ্ছে তারা গুলি করেছে, সেনাবাহিনীকে কালার্ট করার জন্য। এবং আপনারা জানেন যে আমাদের এই সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু চক্রান্ত হচ্ছে, এবং ওই অনেক সময় আগে বলা হতো রক্ষী বাহিনী করা হয়েছে সেনাবাহিনীকে ডিসব্যান্ড করে দেওয়ার জন্য। তো ওই চক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে, যে এই সেনাবাহিনীকে যদি কালার্ট করে দেওয়া যায়, সেনাবাহিনীকে যদি যে কোনো কারণে জনগণের মুখোমুখি দাঁড় করে দেওয়া যায়, তাহলে অনেকগুলো দেশ, অনেকগুলো রাষ্ট্র তারা তাদের যে ক্রোধ আছে আমাদের প্রতি সেগুলো হবে। তো সেখানে সেনাবাহিনীকে মুখোমুখি করে দেওয়ার জন্য এখানে একটা চক্রান্ত হতে পারে। থার্ডলি হলো এই যে যারা এনসিপিতে গেছে, তো এই ছেলেদের প্রতি যদি কারো রাগ থাকে তাদেরকে ওরকম একটা জায়গার মধ্যে নিয়ে আচ্ছা মতো একটা ডলা দিয়ে দেওয়া, যে ঠিক আছে খুব বেশি চ্যাং ব্যাং করছো, লাফাচ্ছ, এখন দেখো। এবং মানুষের চরিত্র হলো ভয়, কিন্তু যাকে বলা হয় অনেকটা ভাইরাসের মতো। আপনি যদি একবার জীবনের কোথাও ভয় পেয়ে যান, পরবর্তীতে আপনার কখনো সাহসী হতে পারবেন না। তো ওরা ধরেন একটা বিপ্লব করে ওরা একটা সাহস অর্জন করেছে, এবং গত 11 মাস ধরে তারা সবসময় মনে করেছে তারা যা বলে তাই হয়, তারা যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে দেশ চলে, তারা যে জিনিসগুলো ডিমান্ড করে রাষ্ট্রের কাছে সেইটাই হয়। এই প্রথম তারা দেখলো যে না, তাদের কথা মতো কোনো কিছু হয় না। ফলে কি হলো, ওখানে যারা গেছে তারা কিন্তু মুখ ফসকে বলে ফেলছে যে এখানে চক্রান্ত করে তাদেরকে আনা হয়েছে, এবং যে সরকার এরকম একটা জেলা ঠিক করতে পারে না, তারা কিসের নির্বাচন করবে, এই কথা কিন্তু তারা বলে ফেলেছে। অতএব আগে গোপালগঞ্জ ঠিক করতে হবে, তারপরে নির্বাচন। আরে আমাদের জীবনই বাঁচে না, তারা বলে যে আরে যেখানে আমাদের জীবনই বাঁচে না সেখানে কিসের রাজনীতি। তো একটা মানুষ যখন এই যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়, ওখানে আপনি যদি দেখেন যে যখন তাদেরকে ওই যে সেনাবাহিনীর যে আর্মার ভেহিকেলগুলো আছে, যেটাকে এপিসি বলা হয়, আমরা সাধারণত এগুলোকে ট্যাঙ্ক বলি, মানে সাধারণ ভাষায় বোঝানোর জন্য, যদি এগুলো ট্যাঙ্ক না। তো ওগুলো একটা ভিতরে যে বসার জায়গা খুবই নিকৃষ্ট, আনকমফোর্ট এবং একটা ডেঞ্জার জোন। ভিতরে যদি আপনি তাদের সিট প্ল্যানগুলো দেখেন, তো ওর মধ্যে যেইভাবে তাদেরকে ধাক্কিয়ে ঢোকানো হয়েছে, আমার কাছে এই দৃশ্যটা খুব স্বাভাবিকভাবে মনে হয়নি। মানে যারা গেছে তারা বের হয়েছে, আবার যখন কেউ ওখানে বোধহয় হাসনাত ঢুকতে চাচ্ছিল না, তাকে একজনের ধাক্কা দিচ্ছে পিছন থেকে যে ঢুকো মিয়া তাড়াতাড়ি, ইত্যাদি ইত্যাদি ঘটনা। এবং ওখানে যারা উপস্থিত তাদেরকে গায়ে হাত দিয়ে যে ধাক্কা দেওয়া হয়েছে, এটার মধ্যে জাতীয় নেতা হিসেবে, রাজনীতিবিদ হিসেবে তারা যে সৌজন্যটা পেয়ে আসছিল, যে প্রিভিলেজটা পেয়ে আসছিল, এটা ওখান থেকে ডিসগ্রেড হয়ে গেছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো পরবর্তীতে তারা যে অনুষ্ঠানগুলো করেছে, বিশেষ করে কক্সবাজারে, এখানেও আমার কাছে মনে হলো যে গোপালগঞ্জের যে রাহু, এই শনির রাহুটা গিয়া একেবারে তাদের উপর গিয়ে আবার কক্সবাজারে ভর করছে, এবং সেখানে গিয়েও তারা একইভাবে অবস্থা। কেন আপনি এটা বলছেন এটা আমি শুনবো। আমি তার আগে মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে শুনতে চাই যে আপনি জানেন যে এখন তো আপনার চট্টগ্রামের যে হোটেলে তারা আছে, সেখানে আপনি জানেন ডগ স্কোয়াড গিয়ে আছে এবং নানাভাবে নিরাপত্তা পরীক্ষা করছে, মাঠেও বিশ্লেষণ হচ্ছে। তো যেটা শুরুতে বলছিলাম যে এত নিরাপত্তা নিয়ে কতদিন আসলে রাজনীতি করতে পারবে, মানে এই পরিস্থিতিটা এনসিপির জন্য কেন তৈরি হলো? আমি রনি ভাইয়ের সাথে একটু যোগ করি। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে তো খুব সহজ বিষয় হচ্ছে যে আপনি কনস্পিরেসি থিওরি আকারে চালিয়ে দেয়া, এটাকে আপনি কিন্তু একটা কনস্পিরেসি আকারে দাঁড় করাতে পারবেন, বলতে পারবেন, কিন্তু আবার যখন লম্বা বিশ্লেষণে যাবেন তখন একটার সাথে একটা মিলবে না। আমি স্রেফ যেটা আরও আগের অনেক ঘটনা থেকে আমি যেটা মনে করি, এটা হচ্ছে এই সরকারের একটা অনভিজ্ঞতার একটা ফসল। কারণ এই ধরনের ঘটনা তো সে ফেস করে নাই। আমি সবসময় বলেছি যে প্রফেসর ইউনূস, আপনি অর্থনীতির জন্য লোক হায়ার করেছেন, আপনি আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য লোক হায়ার করেছেন, আপনি বিডার জন্য লোক হায়ার করেছেন,
কিন্তু এরকম বাংলাদেশের একটা রাজনৈতিক ক্রাইসিসে একটা জাতীয় ঐক্যমত্য, একটা গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতিটা কীভাবে হ্যান্ডেল করতে হয়, এটার জন্য কিন্তু ডক্টর ইউনূস কোনো উপদেষ্টা বা কোনো বিশেষ কাউকে যে হায়ার করেছেন বা কাউকে নিয়ে কাজ করেছেন, এটা কিন্তু করেন নাই উনি। ওনার এই টিমের সবচেয়ে বড় যেটা ঘাটতি, সেটা হচ্ছে এই রাজনৈতিক সংঘাত দূর করার, ফেস করার ওনার এখানে লোকের অভাব। ফলে সর্বত্র আপনি দেখবেন, এটা তো আপনি গোপালগঞ্জের ঘটনার কারণে আপনার কাছে মনে হচ্ছে, কারণ দেখেন আপনি বললাম তো, আপনি যদি নানা কাহিনী এখানে বিশ্লেষণ করেন, যেমন ডগ স্কোয়াডের বিষয়টাও তেমন, এখন দেখা যাবে যে কুকুর ঘুরতেছে নেতাদের আশেপাশে, ঠিক আছে না? তারপরে ওই যে দেখেন, ঠিক আছে, এপিসিতে নেতারা ঢুকতেছে, ওই ছবিটা কে তুললো, কে ভিডিও করলো, করার সাথে সাথে কিন্তু ভিডিওটা কি হয়েছে, উইদিন 1 মিনিট প্রচার হয়েছে। আপনি দেখবেন হাসনাত কিন্তু নিষেধ করছিল যে ছবি তুলবেন না, ছবি তুলেছে কেউ, কেউ ভিডিও করেছে, ভিডিওটা ছুঁড়ে ওই অংশটুকুই ছুড়ে দেওয়া হয়েছে। ফলে আপনি কিন্তু কনস্পিরেসি থিওরি সাজাতে পারবেন, কোনো সন্দেহ নাই। আমি সর্বাত্মকভাবে এখানে একটা অনভিজ্ঞতার দেখছি, এবং এই অনভিজ্ঞতা চলমান আছে। কিন্তু এই অনভিজ্ঞতা বা আপনার উপদেষ্টা পরিষদে সবাই পারফেক্টলি কাজ করতে, দায়িত্ব পালন করতে পারছে না, এই অভিযোগগুলো কিন্তু আমরা শুনে আসছি বেশ অনেক দিন ধরে। আপনি যেটা বললেন যে প্রধান উপদেষ্টাকে আপনি এরকমটি বলেছেন, তো তারপরও কেন কগনিজেন্সি নিচ্ছেন আসলে সরকার যে তাদের আসলে দক্ষ, মানে একটা জিনিস তো হচ্ছে, ধরুন আমি একটা ভুল করতে পারি, আমাদের সমস্যা তো হচ্ছে ভুল থেকে শিক্ষা না নেওয়া। একটা জিনিস হচ্ছে ভুল হয়ে গেছে, আমি এখন কারেকশন করে নেব, ঠিক করে নেব। ওই যে ভুল হয়েছে ওইটাই ওনারা উপলব্ধি করতে পারছেন না বা ওইটাকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি দেখেন ভুলগুলো কীভাবে হচ্ছে, আপনি হয়তো আমরা তো খুব দ্রুত স্মৃতি ভুলে যাই। ঢাকায় কলেজে কলেজে মারামারি হয়েছে না, দেখেছেন না? সিটি কলেজের ছেলেরা, কলেজের গভর্নমেন্ট এগুলো কীভাবে হ্যান্ডেল করেছে, খুবই খুবই অনভিজ্ঞতার সাথে হ্যান্ডেল করেছে। এবং ওই সময় তো ভয়ানক পরিস্থিতি হতে পারতো। আমার বাসা রনিবার বাসার পাশে, ঢাকা কলেজের পেছনে। এরপরে দেখেন ওই যে ঢাকার একটা কলেজের লোকেরা গিয়ে ওই যে কলেজে হামলা করেছে, আইডিয়াল কলেজে, একটা সুলতান কলেজ বা এই টাইপের কলেজে, সেখানে ব্যাপক ভাঙচুর করেছে। সেখানে ওই কলেজটাই মোটামুটি একেবারে এই কলেজের, মানে কাজী নজরুল ইসলাম কলেজের অনেক দূর পর্যন্ত গিয়ে পুরান ঢাকা থেকে গিয়ে করেছে। অর্থাৎ আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ঘটনা কিন্তু এখানে শেষ না, আমি কিন্তু আরো অনেক ঘটনা ঘটবে। কারণ আমরা সবাই একটা ধরনের মানে এক ধরনের আলট্রা পজিশন নিয়ে আছি, তো এক এক ধরনের আবেগ, উচ্ছ্বাস, কামনা, প্রত্যাশার চাপে আছি আমরা। এই জায়গায় এখনো সময় আছে যে দেখেন কি হয়েছে। আমি কক্সবাজার যে ঘটনা আপনি বললেন, কক্সবাজারের ঘটনার পরে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফোন করেছি যে তুমি চকরিয়ায় যাচ্ছ, মানে কক্সবাজারে যাচ্ছ, কক্সবাজারের সালাউদ্দিন ভাইয়ের এলাকা, এই ধরনের কথাটা তুমি কেন বললা? তো সে বলল যে আমি এখানে আসার পর প্রচুর লোক আমার সাথে দেখা করেছে, দেখা করে আমাকে এই ধরনের কমপ্লেনগুলো দিয়েছে যে এই ঘটনাগুলো ঘটছে। বলছে আমি এই কমপ্লেনগুলো পেয়ে আমি দেখলাম যে, দেখবেন ও যখন বলছিল তখন, এখানে আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি জানবেন যে সাধারণ মানুষের মধ্যে নেতা তুষ্টির একটা ব্যাপার থাকে। তো যখন তার কাছে কেউ যাচ্ছে তখন তো সে জানবে যে কোন কথাটা সে শুনতে চায়। এটা মানে আপনার পথের মাঠের রাজনীতিটা না বুঝে, ইনভেস্টিগেট না করে এভাবে ঢালাওভাবে বলে দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? না, আমি এটাই বলছি, যেটা আমি ওকে বলেছি যে তোমার কাছে যখনই কেউ কোনো কমপ্লেন নিয়ে আসবে, কারণ ওরা যখন যাচ্ছে সবাই তাদের সুখ দুঃখের দাবি তুলে ধরছে, তো তুলে ধরলেই এটা কিন্তু একটা অভিজ্ঞতার হয়। সে কিন্তু স্বীকার করেছে যে আমার এভাবে বলাটা হয়তো ঠিক হয় নাই। আচ্ছা ধরে নিলাম সে বলল। আমাদের রাজনীতিতে কি আমরা কি আমার কাছে রনিভাইয়ের বিরুদ্ধে একটা কথা আসছে, রনিভাইয়ের বিষয়টা ধরুন আমি অবিবেচকের মতো করে আমি বলে ফেললাম, রনিভাইকে আমাকে ঘুষি মেরে দিবে? রনিভাইকে আমার কলার চেপে ধরবে? কথাটা কি হবে? মানে অর্থাৎ সমালোচনা সহ্য করারও তো একটা কালচার আমাদের তৈরি করতে হবে। সালাউদ্দিন ভাই যেটা করেছেন, উনি কিন্তু ওনার এলাকার লোকদেরকে ঠান্ডা করেছেন, উনি কিন্তু খুব কুললি জবাব দিয়েছেন। উনি বলেছেন এরকম ঘটনা ঘটেছে, আমার লোকেরা একটু উত্তেজিত হয়েছে, আমি তাদেরকে সেখানে নিরাপদে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আমি যেটা বলতে চাচ্ছি যে এনসিপির রাজনীতিটা তো একটা ঠেকে ঠেকে শিখছে, তারা নানা রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এবং আজকে কিন্তু নাহিদ ইসলাম বলেছে যে সঠিক কথা বলার কারণে লোকেরা উত্তেজিত হচ্ছে। তার মানে কি সেও কিন্তু বলছে যে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছে এটা সঠিক বলেছে, এই ধরনের একটা সাপোর্ট সে দেওয়ার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা এই যে অভিযোগ করার এবং অভিযোগের প্রেক্ষিতে রিয়াকশন দেখানোর, আমি কিন্তু আবার প্রশ্ন করেছি বিএনপির লোকদেরকে যে আচ্ছা সালাউদ্দিন ভাইকে তো, আপনি কি মনে করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছে সেটা সঠিক? না, আমি তো সেটাই বললাম। নাহিদ ইসলাম যে বলল সঠিক কথা বলার জন্য জনগণ, না, একটা জিনিস আমি অধিকার, আমার দুইটা
দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে অধিকারের জায়গার পক্ষ থেকে আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো কিনা, সিম্পলি পারবো, বাট আপনার বিরুদ্ধে উস্কানিমূলক কথা যেটাতে আপনাকে হেয় করা হবে এই ধরনের কথা বলতে পারবো কিনা, এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে না, এটা রাখা উচিত না, এটাকে একটু রয়ে সয়ে বলতে হবে। এখন আসেন, সেটা হচ্ছে আমি কিন্তু এটা প্রশ্ন তুলেছি বিএনপির নেতাদের কাছে, আচ্ছা সালাউদ্দিন ভাইকে তো গুমই করে ফেলেছিল আওয়ামী লীগ, তাই না? ওনাকে খোঁজই পাওয়া যায় নাই, তো তখন কি ওনার নেতারা কি রাস্তাঘাটে ভিড়ে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে? করে নাই তো। বা আজকে যে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানের কারণে বিএনপি লোকেরা এত উত্তেজিত, আরে তারেক রহমানকে তো চরম নির্যাতন করেছে সরকার, তখন তো বিএনপি লোকেরা রাস্তায় নেমে এসে করে নাই। বুঝতে হবে, টলারেন্স আমাদেরকে বাড়াইতে হবে। আমি আজকে কেন উত্তেজিত? রনি ভাই আমার বিরুদ্ধে কথা বললে আমি ওনাকে ধরতে চাচ্ছি কেন? আমার এখন শক্তি তৈরি হচ্ছে। টলারেন্স হ্যাঁ বাড়াতে হবে। আমরা একদিকে রাজনৈতিক শিষ্টাচারের কথা বলছি, আবার বলছি টলারেন্স বাড়াতে হবে। তাহলে শিষ্টাচার এবং টলারেন্স কোন লেভেল পর্যন্ত যাবে সেটা বোধহয় আমাদের এখন আলোচনা করা দরকার। গোলাম মাওলা রনি, আপনার কাছে শুনতে চাই। আমি এখানে একটা বিষয় বলতে চাই, মঞ্জু ভাইয়ের সাথে একটু ডিফার করি। আমার রাজনীতি যে মাঠের রাজনীতির যে অভিজ্ঞতা, মাঠের রাজনীতির অভিজ্ঞতা হলো যে এখানে আপনাকে হুম্বিতম্বি করতে হবে। জনগণের আস্থা যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে আঘাত করতে হবে, ইউ আর লিডার, ইউ আর পাওয়ারফুল, এবং এটা না করতে পারলে জনগণ আপনার সঙ্গে থাকবে না। তো ওরা এনসিপির যে ছেলেরা প্রথমে গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুকে গালাগালি করেছে, মুজিববাদের কবর দেওয়ার চেষ্টা করেছে, এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল রাজনীতি। মানে আপনার বাড়ির সামনেই গিয়ে আপনাকে গালাগালি করে ওখানে নিরাপদে যারা আসতে পারে তারাই বিজয়ী, এটা হলো রাজনীতির একটা নর্মাল ট্রেন্ড। তো সেই দিক থেকে ওরা ওখানে গেছে। এখন যেহেতু সালাউদ্দিন সাহেব এখন ডিফ্যাক্টো বিএনপির মহাসচিব, তাকে ধরে নেওয়া হয় যে আগামীতে তিনি মহাসচিব হবেন। নাম্বার ওয়ান হলো যে বিএনপির রাজনীতিতে কুমিল্লা, নোয়াখালী, তারপর সেটা ধরেন চট্টগ্রাম, এই পুরো বেল্টটা খুব শক্তিশালী এবং এখানে বিএনপির জাতীয় নেতাদের বেশিরভাগই কিন্তু ওই অঞ্চলে। ফলে এ যাবৎকালে বিএনপির রাজনীতির যে যত জটিল সমীকরণ রয়েছে, সবচেয়ে বেশি জটিলতা রয়েছে কিন্তু চট্টগ্রাম বেল্টে। তো সালাউদ্দিন সাহেব এখানে জাতীয় রাজনীতিতে যত গুরুত্বপূর্ণ, ওখানে তাকে নিয়ে টানাটানি চট্টগ্রামের রাজনীতিতে তত বেশি। তো সেখানে তাকে ছোট করা, তাকে গালাগালি দেওয়ার জন্য বিএনপির মধ্যে যে অনেক লোক নেই বা ওদেরকে যে ইনফ্লুয়েন্স করেনি, এটাও কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিএনপির লোকেরাই তাকে শিখিয়ে দিয়েছে, ঠিক আছে তোমরা এইভাবে বলো, আমরা তোমাদের সঙ্গে আছি। তো এরকম হতে পারে, মানে রাজনীতিতে এই জিনিসগুলো হয়। সেটা ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি তো ইন্টারেস্টিং ভিডিওস করেন আপনার ইউটিউবে, খুবই টকড অ্যাবাউট হয়, সেখান থেকে দু একটা রেফারেন্স একটু নেই। একটি মন্তব্য করেছেন যে প্রধান উপদেষ্টা, কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি মদত দিয়ে এনসিপি সহ 50-60টি কিংস পার্টি তৈরি করেছেন। 50-60টি কিংস পার্টি তৈরি করেছেন, ঠিক এতগুলো দল কোথায় দেখছেন আপনি? আপনি এই যে দলগুলো যেগুলো আপনি দেখবেন যে আপনি এখন যে নিজেকে একটু খোঁজ নিয়ে দেখেন যে কয়টি রাজনৈতিক দল এই গত 11 মাসে নিবন্ধনের জন্য দরখাস্ত করেছে। সবই কিংস পার্টি, সবই কিংস পার্টি, এরা সবই কিংস পার্টি। কিংস পার্টি এ, কিংস পার্টি বি, কিংস পার্টি টু দি পাওয়ার সি, এরকম নানা রকম শাখা প্রশাখা আছে। তো যার জন্য এরা সবাই মানে সরকারি মদতে এই কাজগুলো করেছে। এটা ইটস ওপেন সিক্রেট। আচ্ছা, আপনি আরেকটি জায়গায় বলেছেন ডক্টর ইউনূস তার মেয়ে এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন মিলে 25 বছর ক্ষমতায় থাকার মাস্টার প্ল্যান করেছে। এটা আপনি কি করে জানলেন? আমি এই ধরনের কথা আমার আই কুড নট রিমেম্বার এই কথাগুলো আমি বলেছি। আচ্ছা, আপনি এটা আমি যার জন্য এটা নিয়ে আমি ওখানে যদি শুধুমাত্র ওই সেন্টেন্সটা ধরেন, সেই সেন্টেন্সটা ধরেন, তাহলে এটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা মানে মূলত ওটার আগে পিছে হয়তো অনেক কথা আছে, যার জন্য আপনি মিন করেননি। ওটা মিন করেন। আমি যদি এখন ওটা নিয়ে বলি, আমি বলি যে এখানে তারা যে আসছে বা তাদের যে কর্মকাণ্ড, সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা লং টার্ম প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বয়স্ক মানুষ, এখন উনার বয়স 85 বা 86 বছর, তো মাহাথির মোহাম্মদ সাহেব 100 বছর বয়স, তো উনি তার সাথে মাহাথির মোহাম্মদ সাহেবের সাথে ভালো আছেন। ওনার এখন পর্যন্ত ডায়াবেটিস আছে, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, কোনো রোগ বালাই আছে আমার কাছে মনে হচ্ছে না। উনি দিদারসে হাসেন এবং এখনও চশমা ওনার লাগে না। ওনার চশমা লাগে, আমার লাগে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস লাগে না। সো তিনি 100 বছর 110 বছর বাঁচতে পারেন। তো সেক্ষেত্রে 110 বছর যদি বাঁচেন,
তো তার তো বুদ্ধি বাড়বে এবং ওই জায়গায় তো তার তো শারীরিক পরিশ্রম না, সে শুয়ে শুয়ে সিদ্ধান্ত দিতে পারেন। তো যার জন্য 25 বছরের প্ল্যান যদি তাকে নিয়ে কেন্দ্র করে কেউ করে, এখন জাপানে অহরহ 110 বছর লোক বসবাস করে। যে প্ল্যান যে করছে এই তথ্যটা আপনি কোথায় পেলেন? না প্ল্যান করছে না, আমরা তো তথ্য দিয়ে তো আমি গোলাম মোল্লা রনি বা আমাদের মতো যারা বিশ্লেষক আমরা কাজ করি না। আমরা যে কাজটা করি সমাজে যা কিছু ঘটে এটাকে একত্র করে একটা যোগফল, এটা যোগফল। এখন ওনাকে এই যোগ বিয়োগ যে আপনি করছেন এবং এই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, একটু কোট করি, যে গোলাম মোল্লা রনি এখন আমাদের টক শো ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন। না, আসলে শফিক সাহেব অনভিজ্ঞ ব্যক্তি, সব দিক থেকে অনভিজ্ঞ ব্যক্তি, মানে একটা প্রেস সচিব হওয়ার মতো যোগ্যতা তিনি এখন অর্জন করেননি। দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে আমার ভিডিও দেখে তিনি যে বক্তব্য দিয়েছেন ওইটার কাউন্টার আবার আমি একটা বক্তব্য দিয়েছি। তো ওটাই যথেষ্ট। মূলত শফিক সাহেব ইজ নট ইন এ পজিশন এই টক শোতে আমি গোলাম মোল্লা রনি তাকে নিয়ে সমালোচনা করব, তার পক্ষে বা বিপক্ষে বলবো, আমি এখন ওরকম মানে খারাপ অবস্থায় পৌঁছিনি, আর তিনি এখন ওই অবস্থায় যান নাই যে তাকে নিয়ে আমার সমালোচনা করতে হবে। তিনি ওখানে বসে যা কিছু করছেন এটা প্রচুর অনভিজ্ঞতা, প্রচুর অধৈর্য, তারপরে শেষে আপনার কি মনে হয় যে প্রধান উপদেষ্টা একজন অনভিজ্ঞ ব্যক্তিকে সিলেক্ট করে নিয়ে আসলেন? এটা অবশ্যই করেছেন। ডক্টর ইউনূসকে উনি যেভাবে চিনেন, আমি লিখে দিতে পারি, মিস্টার শফিকের সাথে ডক্টর ইউনূসের যতদিনের সম্পর্ক তার চেয়ে আমার সাথে গোলাম মোল্লা রনির সাথে ডক্টর ইউনূসের বেশি সম্পর্ক ছিল এবং এখনো আছে। তো যার জন্য ডক্টর ইউনূসকে 2009 সন থেকে আমি আমি কেন ওটা হতে যাব? মূল ব্যাপার হলো যে আমি 1.5 লক্ষ ভোট পেয়ে সরাসরি ভোটে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারবেন না। তিনি একটা ফেয়ার ইলেকশন, তার এলাকায় গিয়ে ইলেকশন করেন, পারবেন না ভোট হয়ে উনি একটা এমপি হতে। আমি সেই আজ থেকে 16-17 বছর আগে একটা ন্যাশনাল ইলেকশনে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, গণতান্ত্রিক পদে এটা ইটস ইকুইভ্যালেন্ট টু প্রাইম মিনিস্টার। একটা যখন সংসদ সদস্য হয় ধরে নেওয়া হয় যে সে প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত। তো এখন আপনি আমাকে যাই বলেন না কেন, আমি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি। আমি কেন ডক্টর ইউনূস হতে চাইবো? আমি কেন তত্ত্বাবধায়ক সরকারে ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা হতে চাইবো? আমার তো এই জিনিসগুলো মানে আমাকে নিয়ে যদি মুজিবুর রহমান মঞ্জু, আপনি এখানে কিছু অ্যাড করতে চাইলে ফিল ফ্রি টু অ্যাড। না, আপনি যেটা বলছি যে রনি ভাই বা অনেকে আছেন, যে আমি এটা প্রচুর শুনি যে নানা ষড়যন্ত্র তত্ত্ব বা সরকার অনেক দিন থাকবে, 5 বছরের পরিকল্পনা, 25 বছরের পরিকল্পনা, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্সের একটা মানে রিফ্লেকশন। যে আমরা সবসময় মনে করি কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে, আমেরিকানরা কিছু একটা করছে। আপনার মনে থাকার কথা যে মেটিকুলাস একটা ডিজাইনে আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে, অনেক কথা বলেছে। আমি সবসময় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, আমাদের দেশে অহরহ দেখবেন সিআইএর এজেন্ট, এই রয়ের এজেন্ট, এই ধরনের কথা প্রচুর আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে। এগুলো সব আমাদের দুর্বল লোকদের, যাদের খুব বেশি ইনফরমেশন নাই, যাদের খুব বেশি কানেক্টিভিটি নাই, তারা এই সমস্ত কথা মানে প্রচলন করে আলোচনায় থাকতে চায়। তা আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে দেখেন, আমরা তো ভিজিবলি দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমি এপ্রিলের পরে আর একদিনও আমি তোমাদের কাছে লিখিত দিতে পারি। আমি ডক্টর ইউনূসের অনেক সমালোচনা করছি, উনি আমার শিক্ষক, ওনার বিরুদ্ধে আমার যথেষ্ট সমালোচনা আছে এই জায়গায়, কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনূস এই ধরনের একটা প্ল্যানিংয়ের মধ্যে উনি ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান। এটা টুকটাক কারো তো নানা রকম থাকতে পারে। ধরেন আপনার একজন কর্মচারী, সে চাইতে পারে যে আপনি একটু ভালো পজিশনে থাকলে তার তো লাভ হয়, সেটা তো আলাদা জিনিস। এই জন্য আমি যেটা মনে করি যে এই ধরনের, যেমন দেখবেন বিএনপি প্রচুর বলে যে ইলেকশন বানচাল হয়ে যাচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ভাই, ষড়যন্ত্রর প্রমাণ তো দিতে হবে। একটা হচ্ছে কেউ কিছু বলছে, তো সে তো 10টা কথাও বলছে, আপনি শুধু ওই আপনারটা, আপনি শুধু আপনারটা। বেশি সময় নেই, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। এই প্রসঙ্গটা আমার কিছু বলা দরকার, এই প্রসঙ্গে বলা দরকার। মূল ভিতরে মঞ্জু ভাই যে জিনিসটার কথা বললেন, এখানে এই যে আমরা যে ষড়যন্ত্র তথ্য বলি বা যেটা বলেন, উনি যেটা বললেন সেটা অনভিজ্ঞতা থেকে, সব ক্ষেত্রে কিন্তু অনভিজ্ঞতা থেকে নয়, বরং অভিজ্ঞতা থেকে। আমরা অতীতে সবাইকে দেখেছি, ছোট্ট একটা গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি কেউ হয় বা মেম্বার যদি হয়, সে বারবার শুধু সেখানে নির্বাচিত হতে চায়, থাকতে চায়, পদ আঁকড়ে থাকতে চায়। তো এটা আমাদের একটা ট্রেডিশন, এটা কোনো অনভিজ্ঞতা না, এটা আমাদের অভিজ্ঞতা বলে যে আমাদের দেশের কোনো ক্ষমতার চেয়ার যদি কেউ পেয়ে যায়, সে আজ পর্যন্ত স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছে, এরকম নজির খুব অল্প। 1 2 নম্বর হলো ব্যক্তি ডক্টর ইউনূস। উনি এ পর্যন্ত তার নিজের স্বার্থের জন্য
তার ক্ষমতার জন্য যত দূরে যাওয়া দরকার, যত নিচে নামা দরকার, দুনিয়ার যেখান থেকে তাকে যদি বলা হয় সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্র ভেদ করে আরো সে আজিম পর্যন্ত যাওয়া লাগবে রকেট নিয়ে, সে সেখানে পর্যন্ত চলে যাবে আমার গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ লাগার জন্য। অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যদি তাকে কেউ বলা হয়তো যে দিস ইজ এ রকেট, এই রকেট দিয়ে তুমি সরাসরি আল্লাহর আরশে আজিমে যেতে পারবা, সে দৌড়ে আরশে আজিমে চলে যেতে হবে যে শেখ হাসিনাকে ওখান থেকে একটা মানে নির্দেশ পাঠানো হোক আরশে আজিম থেকে, ওর মন যেন নরম হয়, আমাকে যেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বানানো হয়। গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কনসিস্ট টু এই যে এখন প্রধান উপদেষ্টার পদ, এটাকে যদি ধরেন একটা গ্লোব, পৃথিবী, প্ল্যানেট, সেই তুলনায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ একটা বিন্দুও না। তো যে লোক বিন্দু ছাড়তে পারে নাই সেই লোক সিন্ধু ছেড়ে দিবে, এটা আমার অনভিজ্ঞতা, এটা ইজ ক্যালকুলেশন, এটা স্বাভাবিক একটা যুক্তি। এটাই হলো বক্তব্য। এটা আপনার মতামত আপনি রাখছেন আর কি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে যেটা হতে যাচ্ছে, এটা নিয়ে আপনি জানেন যে দুটি ইসলামিক দল আপত্তি জানিয়েছে এবং এনসিপির পক্ষ থেকে একটা আপত্তি আমরা দেখেছি। আপনি কিভাবে দেখছেন? আমরা তো সরকারের কাছ থেকে শুনছি এটা হিউম্যান রাইটসের জন্য একটা মানে ডিট তো ওনাদের মধ্যে হয়েছে, একটা চুক্তি হয়েছে 3 বছরের, এবং সেখানে বলা হচ্ছে স্পেসিফিক্যালি তারা একটা ট্রেনিং দিবে, বিভিন্ন ইস্যুতে অ্যাওয়ার করবে ইত্যাদি। প্রথম কথা হচ্ছে আমরা যদি দুই দিক থেকে দেখি, যেটা এনসিপির পক্ষ থেকে যে কনসার্নটা শো করা হয়েছে এটা আমি ভ্যালিডিটি দেখি। এনসিপি বলেছে যে এই ধরনের কমিশন যারা কোথাও খুব বেশি কাজ করতে পারে নাই, তারা প্যালেস্টাইনে কোনো ইফেক্টিভ কিছু দেখাতে পারে নাই, তারা আপনার এই যে কাশ্মীরের ঘটনা, আরও অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেখানে তো আমরা ইউনাইটেড নেশনসকে খুব বেশি ভাইব্রেন্ট পাই নাই। ফলে এখানে যে আমরা পাবো তার মানে নিশ্চয়তা কি। 2 নম্বরে হচ্ছে দেখেন এখন যে এই জায়গাটা আমি যেটা দেখি যে প্রফেসর ইউনূস কেন জাতিসংঘকে এখানে ইনভলভ করতে চাচ্ছেন, আমি মনে করি এটার পেছনে একটা ভ্যালিড কজ থাকতে পারে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বা হাসিনা আমাদের এখানে যে মানবতা বিরোধী অপরাধটা করেছে, এটা পৃথিবীতে এত ইউনিক প্রমাণ আদি আপনি আর কোথাও পাবেন না। কারণ পৃথিবীতে যখন এই মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছিল তখন টেকনোলজি এত ডেভেলপ করে নাই। এখন আমাদের কাছে টেকনোলজির কারণে আমরা অনেক কিছু তথ্য আমরা জানতে পারছি। শেখ হাসিনার ভয়েস পাওয়া যাচ্ছে, দেখেন শেখ হাসিনার যেই ভয়েস ভিডিও আছে এগুলো কিন্তু ওরা চেষ্টা করেছিল প্রথমে ডিনাই করার জন্য যে এটা বানোয়াট, এটা তৈরি করা ফেক, কিন্তু যখনই ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে রিকগনিশন দিয়েছে তখনই কিন্তু এটা একটা মানে ওয়েভ তৈরি করেছে। ফলে এখানে যখন জাতিসংঘ ইনভলভ হবে, আমি তো মনে করি আমাদেরকে এই শেখ হাসিনার যেহেতু একটা বলয় আছে, তার সাথে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার আবার একটা আলাদা বলয় আছে। সো আমাদের বলতে চাইছেন যে গণহত্যার যে বিচার, গণহত্যা শুধু তো আমাদের 24-এ, এর আগে যে গুম খুন, এরপরে যে 16 বছর ধরে আওয়ামী লীগ যেটা করেছে সেই বিষয়গুলোকে কিন্তু আপনাকে আনতে হবে এবং সেখানে জাতিসংঘকে ইনভলভ করতে হবে। তো ফলে এখানে যদি আমরা জাতিসংঘের এই মানে এই সাপোর্টটা আমরা নিতে পারি এবং তাদেরকে যদি আমরা কনভিন্স করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নেক্সট টাইমে আমাদের দেশে, যেমন এই যে আমরা যেটা বলছি যে আমরা তো ইয়াকে সাপোর্ট করি না, যে 4টা মানে লাশ পড়েছে আপনার গোপালগঞ্জে, আমরা তো এটাকে নিতে পারবো না, আমরা তো এই লাশ ফেলবো না বলেই তো গণ অভ্যুত্থান হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হবে না, এটাই তো প্রত্যাশা। শহীদদের পরিবার দেখবেন সবাই একই কথা বলছে। সো এখানে আপনি বলছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে থাকলে কোথাও বাংলাদেশে আর কখনো বিচার বিভাগ না আমি সেটা বলছি না, এটা চেকস এন্ড ব্যালেন্স হবে, এটা একটা ইস্যু। বাট আমাদের জাতীয় মানবাধিকার কমিশন যদি আমরা ফাংশনাল করে ফেলতাম, হ্যাঁ, তাহলে কি আমাদের জাতীয় মানবাধিকার কমিশন যদি নিউট্রালি কাজ করতে পারতো তাহলে তো সমস্যাটা ছিল না। সময় একেবারেই নেই। গোলাম মাওলা রনি, আপনার মন্তব্য শুনতে চাই। আমাদের এখানে হলো যে খুব অল্প সময়ের মধ্যে যেটা বলছি যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতির স্টেক হোল্ডার হিসেবে ইসলামিক রাজনৈতিক দলগুলো খুবই শক্তিশালী এবং আওয়ামী লীগের অবর্তমানে এখন তারাই রাজনীতির ছড়ি ঘুরাচ্ছে, সব কিছু নিয়ন্ত্রণ করছে। ফলে তাদের আবেগ, অনুভূতি, তাদের সেন্টিমেন্ট এবং তাদের বক্তব্য এই জাতীয় মানবাধিকার কমিশন, যেটা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যে অফিসটা করা হয়েছে, এগুলো নিয়ে তারা যে অভিযোগগুলো করছে, তারা যে আতঙ্কের কথা বলছে, বিশেষ করে আমাদের দেশে সমকামিতা নিয়ে যে ভীতি, এবং এখানে পশ্চিমারা যে মদত দিচ্ছে যে এই সিস্টেমটা চালু করার জন্য। কেন চালু করার জন্য? বাংলাদেশ থেকে হাজার হাজার এই বিভিন্ন ছেলেরা তারা নিজেদেরকে ডিক্লেয়ার দেয় যে আমরা সমকামী, আমরা বাংলাদেশে থাকতে পারতেছি না, আমাদের জীবন থ্রেট, আমরা তোমাদের দেশের পলিটিক্যাল আশ্রয় পাই।
তো এই আমাদের দেশের অনেক লোক আমরা জানি না, কিন্তু বিদেশে কিন্তু এই স্ট্রং একটা নেটওয়ার্ক আছে। ওখানে গিয়ে তারা বলে যে মাই গড, আমাদের এরকম জাতি ভাই এখানে এসে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তারা বাংলাদেশে থাকতে পারতেছে না, তাদের বাংলাদেশে পাঠাও। তাদেরকে পাঠানোর জন্য কি করতে হবে? এদের মানবাধিকার কনফার্ম করতে হবে। এই যে অভিযোগটা বিভিন্ন মসজিদে খুতবা, এই যে শুক্রবার আমি মসজিদে ছিলাম, হুজুররা রীতিমতো, আপনি বলতে চাইছেন তাদের অধিকার, মানবাধিকার নিশ্চিত করার জন্য এখানে জাতীয় মানবাধিকার কমিশন। এই কথাগুলো এখন ইসলামপন্থীরা বলছে। সরকারের উচিত ইমিডিয়েটলি তাদের সাথে কথা বলে, তাদের যদি ভুল হয় তাদেরকে সংশোধন করা, তাদেরকে বোঝানো, আর যদি তাদের দাবিটা সত্য হয় তাহলে ইমিডিয়েটলি এই কমিশনের অফিসটা বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া। সরকারের সিদ্ধান্তে যেটা হয় সবাইকে ইনক্লুসিভ, অর্থাৎ আপনি মানে মানুষের যখন আবেগে চলে আসবে, বায়তুল মোকাররম থেকে যদি ডাক দেওয়া হয় মুহূর্তের মধ্যে। আপনার ব্যক্তিগত মত কি? আপনার মত যদি শুনতে চাই। না, আমার বক্তব্য এখানে যদি ইন পার্সন চিন্তা করেন, এটার ভালো মন্দ উভয় দিক আছে, উভয় দিক আছে। আপনি যদি এই কমিশনের 3 বছরের চুক্তি হয়েছে, যদি সত্যিকার অর্থে পজিটিভ ধরেন, সেই সিরাজ শিকদারের সেই যে হত্যাকাণ্ড ফার্স্ট যাকে বলা হয় ক্রস ফায়ার, সেখান থেকে শুরু করে সালাউদ্দিন সাহেবের গুম পর্যন্ত আজকের দিনে এই যে যা কিছু হয়েছে গোপালগঞ্জে, প্রত্যেকটা জিনিসেরই মানবাধিকারের দৃষ্টিতে দৃষ্টান্তমূলক বিচার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করার জন্য এটা একটা প্রেশার গ্রুপ কাজ করতে পারে। এটা হলো সবচেয়ে পজিটিভ দিক। আর নেগেটিভ দিকগুলো ম্যানি সেগুলো অনেক আছে। তো পজিটিভ দিকগুলো তো পাবলিক নেগেটিভ যেটা সেটা একটু যদি বলেন। না, নেগেটিভ দিকগুলো প্রথমত যে এই যে এখন যে গুজবগুলো ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশে সমকামিতাদেরকে চালু করতে চায়, ওয়েস্টার্ন কালচার তারা চালু করতে চায়, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আগস্ট মাসের 5 তারিখের পরে এ যাবৎকালে যেতগুলো খুন হয়েছে, রাহাজানি হয়েছে, মব হয়েছে, এইগুলো যাতে বাইরে কোনো না হয় এই জন্য এদের একটা সার্টিফিকেট আদায় করার জন্য, সার্টিফিকেট আদায় করার জন্য এই কাজগুলো করা হয়েছে। ইলেকশন নিয়ে একটু যদি আপনি 30 সেকেন্ডসে বলেন, আপনি আসলে কি মনে হয়? আমি এখন পর্যন্ত ইলেকশনের কোনো লক্ষণ দেখছি না। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আই মে বি রং, যদি আমি রং প্রমাণিত হই, এবং মঞ্জু ভাই যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হবে, বাইরে মুজিবুর রহমান মঞ্জু, আপনি কোনো লক্ষণ দেখছেন কিনা ইলেকশন? আমি তো দেখছি ইলেকশন নিয়ে সবাই তো পোস্টার লাগিয়ে ব্যাপক গণসংযোগ করছে। সরকারের প্রস্তুতির জায়গা থেকে কতটুকু? সরকারের প্রস্তুতির জায়গায় তো দেখলাম ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি কমপ্লিট করার জন্য বলেছেন। এখন ইলেকশনের অনিশ্চয়তার জায়গাটা অন্য জায়গায়। আমি ইলেকশনের অনিশ্চয়তার জায়গায় দেখছি রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা, দেখছি পুলিশের ফেলিউর, দেখছি এখানে সেনাবাহিনীর সহযোগিতার জায়গাটায়। আর রইল বাকি রইল এই 3টা জায়গা যদি না, এই 3টা জায়গায় তো আপনাকে, এই জন্যই তো বলছি যে এই 3টা জায়গা তো আপনাকে এশিওর, এটা আপনি বুঝতে পারবেন কখন ইলেকশন যখন রোল করা শুরু করবে। আমি আশঙ্কা করছি ইলেকশন ডিক্লেয়ার হবে ডিসেম্বরে বা নভেম্বরে, কিন্তু এরপরে যখন কেওয়াস লাগবে তখন ইলেকশন হতে পারবে কিনা সেটা তখন প্রশ্ন। সেটা একটা বিষয়। আপনি কি মনে করেন হতে পারবে? মানে আপনি এই যে প্রধান উপদেষ্টা ক্যান্টনমেন্টে গেলেন, আপনি গিয়ে দেখেন নজিরবিহীন ঘটনা, প্রধান উপদেষ্টার মুখে মাস্ক, সমস্ত সেনা কর্মকর্তাদের মুখে মাস্ক, এবং তাদের মধ্যে কোনো ভাব বিনিময় হয়নি। বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে ডিসকোঅপারেশন ইচ অ্যান্ড এভরিবডি। তো এই একটা সোজা জিনিস, আর কিছু আর বোঝার দরকার নেই। ধন্যবাদ দুজনকে।